মিহি কণ্ঠের ডাক। তৃষ্ণার নিশ্চুপ স্থির, নিঃশ্বাসের গতি আস্তে আস্তে গভীর হচ্ছে। চোখে মুখে অকৃত্রিম বিষাদ, তবু কোথাও যেন ক্ষণিকের প্রশান্তির ছায়া। একটু কি শুকিয়েছে লোকটা? হ্যাঁ, আগের থেকে স্বাস্থ্য কম কম লাগছে। ঠোঁট শুষ্ক, চুল রুক্ষ, চোখের নিচে বিশ্রী কালো কালির ছড়াছড়ি। বড় বড় ঘন পাপড়ির আড়ালে থাকা কালো দাগ দুটো আলতো আঙুলে স্পর্শ করলো অটবি। ছুঁয়ে ছুঁয়ে দেখলো লোকটার সারা মুখ, কপাল থেকে নাক, নাক থেকে ঠোঁট, ঠোঁট থেকে আবার কপাল। তৃষ্ণা যেন একটু বিরক্তই হলো এতে। এতক্ষণ পর সামান্য নড়ে চড়ে উঠল। ভীষণ বিরক্তি নিয়ে ঘুম জড়ানো কণ্ঠে আওড়ালো, জ্বালিও না অরণ্য, আমি একটা তুমি তুমি স্বপ্ন দেখছি। চোখের সামনে খুলে রাখা জানালা, গাছের পাতার দোলাদুলি ক্ষীণ কমেছে, সময় গড়াচ্ছে। নিস্তব্ধ পরিবেশে ঘড়ির কাঁটা টিকটক শব্দের যে কি তীব্রতা! অটবি এক পলক তৃষ্ণাকে দেখল। লোকটা তার কোমর জড়িয়ে মুখ লুকিয়ে আছে, সরবার কিংবা নড়বার জোটুকু নেই। পাশের টেবিলে কিছু কেক আর বিস্কুট পড়ে আছে। একটু আগে যদিও তৃষ্ণার হাতে সে ভাত খেয়েছিল, কিন্তু এখন আবার ক্ষুধারা ঝগড়ায় মেতেছে। কিছু না খেলে চলবে না। অল্প ঝুঁকে কেক নিতে গিয়ে অটবি হঠাৎ খেয়াল হলো টেবিলের একদম শেষ প্রান্তে 3টে সোজাসুজি বই রাখা। অটবি কেক মুখে পুরল, খেতে খেতে বইগুলো হাতে নিল। 3টের মধ্যে 2টো বাংলা বই, রবীন্দ্রনাথ ঠাকুর আর শরৎচন্দ্রের। তৃতীয় নাম্বারটা কোনো বই না, ডায়েরি। কাঠের কভারে খাত কেটে ইংরেজিতে লেখা শুকনীল তৃষ্ণান। মনে মনে কৌতূহলের দানা জট পাকালো। ডায়েরির ভেতরের রহস্য জানতে বড় স্বাদ জাগলো অটবির। দ্বিধাদ্বন্দ্বে ডায়েরিটা খুলল, পৃষ্ঠা উল্টালো। পৃষ্ঠাগুলো কেমন যেন কুচকানো, ভাঁজ ফেলা। কিছু কিছু লেখা আবার ঝাপসা, যেন পানি লেগে কুচকে গেছে। লেখা মুছেও গেছে কোনো কোনো জায়গায়, কোনো কোনো জায়গায় আবার রক্তের ফোঁটা ফোঁটা দাগ। অটবির বুঝতে অসুবিধা হলো না রক্তগুলো তৃষ্ণানের। দীর্ঘশ্বাস ফেলে সে আবার লেখাগুলোই চোখ বুলালো। আমার মাঝে মাঝে মনে হয় আমি কিছু ভুলে যাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ কিছু। নিজের নামটাও আজকাল মনে থাকে না, ভুলে যাই। রাতে ঘুমাতেও খুব অসুবিধে হয়। বিশ্রী বিশ্রী স্বপ্ন আসে, মাকে নিয়ে, বাবাকে নিয়ে, তনয়াকে নিয়ে। বাবা মা মারা যাওয়ার পর থেকে এমন হচ্ছে। আমার মনে হয় আমি খুব খারাপ কিছু করেছি, নয়তো তারা মারা যাওয়ার পরই এমন বাজে স্বপ্ন দেখছি কেন? স্বপ্নের ওই সুখনীল তৃষ্ণান আমি নই। আমি ওরকম খারাপ হতেই পারি না। আমি তো আমার মায়ের রাজপুত্র, বাবার গর্ব, বোনের ভরসা। তাহলে স্বপ্নে অমন দেখায় কেন? ডাক্তারও আজে বাজে কথা বলছেন আমি নাকি নাটক করছি। আশ্চর্য, আমি কি অভিনেতা? আমি কেন নাটক করব? আমার সত্যি কিছু মনে নেই। মাঝে মাঝে যা মনে আসে সব ঝাপসা, ঘুটঘুটে অন্ধকার। শুধু মায়ের অশ্রুসিক্ত মুখটা দেখতে পাই। মাটা আমার এত হাহাকার করে কাঁদছিল। মাথা ব্যথাটাও আজকাল বেড়েছে, কিচ্ছু সহ্য করতে পারি না। তনয়া আশেপাশে সারাদিন ঘুরঘুর করে, বিরক্ত করে। আমার তখন ইচ্ছে করে ওকে। অটবি থামলো। পরের লাইন দুটোই অনেকটা কাটা ছেঁড়া। চেষ্টা করেও লেখাগুলো পড়া যাচ্ছে না ঠিক মতো। হাতের 3টে আঙুল ফাঁক রেখে গুটি গুটি অক্ষরে তৃষ্ণান আবার লিখেছে, আমার নাক দিয়ে সময় অসময়ে রক্ত ঝরা শুরু হয়েছে। ডাক্তার বলেছেন এটা কোনো ব্যাপার না। আমার অতিরিক্ত চিন্তা আর অসুস্থতার কারণে এমন হচ্ছে। চিকিৎসা করালে ঠিক হয়ে যাবে। ভুলে যাওয়া অতীতগুলো হয়তো ফিরে আসবে একে একে, কিন্তু আমি সেটা চাই না। আমি জানি আমি খুব খারাপ কিছু করেছি। এই জানাজানিটা এইটুকুতেই থাক। আমি এতেই ভালো আছি। সারা জীবন এই রোগ বয়ে বেড়াতেও আমার কোনো সমস্যা নেই। আমি শুধু ভালো থাকতে চাই, একটুখানি শান্তি চাই। আমার কেন যেন মনে হয় অতীত জেনে গেলে আমার আর ভালো থাকা হয়ে উঠবে না। আমি মরে যাব, শেষ হয়ে যাব। সম্পূর্ণ ডায়েরিটা ফাঁকা, আর কিছু লেখা নেই। স্তব্ধ অটবি ডায়েরিটা রেখে দিল। আগে যেমনটা রাখা ছিল ঠিক তেমন ভাবে। সদর দরজায় কড়াঘাত শোনা যাচ্ছে। অটবির মনে পড়ল সে আসবে বলে সরোজ আর তনয়াকে আগেই বাহিরে পাঠিয়েছিল তৃষ্ণান। তারা বোধহয় এসে গেছে। ঘড়িতে একবার সময় দেখে নিল সে। রোদ হওয়া কণ্ঠে জোর লাগালো, তৃষ্ণান উঠুন, আমাকে এখন চলে যেতে হবে। বাসায় আসা মাত্রই রেবা বেগমের মুখোমুখি হলো অটবি। থমকালো। ভেবেছিল তিনি আবারও চিৎকার করবেন, মারবেন তাকে।
কিন্তু তাকে অবাক করে দিয়ে তিনি কিছুই বললেন না, চুপচাপ রান্নাঘরে চলে গেলেন। ক্লান্ত অটবি নিজেও বাম পাশের রুমটায় চলে গেল। পৃথা তখন ও ঘরেই ছিল, বিছানায় শুয়ে শুয়ে ফোনে ভিডিও দেখছিল আর খিলখিল করে হাসছিল। অটবিকে দেখা মাত্রই তার হাসি থেমে গেল। মুখটা এমনভাবে বিকৃত করলো যেন অটবিকে নয়, ভীষণ বিরক্তিকর কিছু দেখে ফেলেছে সে। তৎক্ষণাৎ সেখান থেকে চলে যেতে নিলেই অটবি ডেকে উঠল, পৃথা দাঁড়া। পৃথা দাঁড়ালো প্রচন্ড অনিচ্ছায়। অটবি আবার বলল, এদিকে ফির, তোর সাথে কথা আছে। কি বললা? এভাবে বলো, আমি শুনছি। পৃথার হাতে দামি অ্যান্ড্রয়েড ফোন, আলমারিতে সামলে রাখা মুশফিকের সেই ফোনটা যেটা অটবি কয়েকদিন আগেও খুঁজে পাচ্ছিল না। এটা তবে পৃথার কাছে ছিল। তুই আমাকে না বলে ফোনটা নিয়েছিস কেন পৃথা? পৃথার দায়সারা উত্তর, আমার লাগবে এজন্য নিয়েছি। এখন কি তোমায় কৈফিয়ত দিতে হবে নাকি? অবশ্যই দিতে হবে। জিনিসটা আমার পৃথা। যেখানে আমি ফোনটা কখনো ধরে দেখিনি সেখানে তুই ধরেছিস কোন সাহসে? প্রেম করার জন্য নিয়েছি, হয়েছে তোমার? অটবির মনে ইচ্ছে হলো খুব করে পৃথার গালে একটা চড় লাগিয়ে দিতে। ইচ্ছেটা বহু কষ্টে দমিয়ে নমনীয় হতে চাইল। দেখ পৃথা, বোঝার চেষ্টা কর, কাদিন ছেলেটা ভালো না। সেটা তোমার চিন্তা না করলেও চলবে। নিজের চরকায় গিয়ে তেল দাও। পৃথা ধূপধাপ পায়ে চলে গেল, সম্ভবত মায়ের ঘরে। নলি কটমট দৃষ্টে তা দেখলো মাত্র। এ মেয়ে অনেক বার বেড়েছে। আগে সরোজের জন্য তাকে কত কিছু বলতো, আর এখন দেখো নিজে হয়েছে হাড় বেয়াদব, অসভ্য। পড়ার টেবিল থেকে উঠে অটবিকে জড়িয়ে ধরলো নলি, কোমল গলায় বলল, তুমি ওর কথায় কষ্ট পেও না আপা, ও বকে গেছে, শিক্ষা পেলে ঠিক হয়ে যাবে। দেখো না আমি ওর সাথে কথা বলছি না, তুমিও বলো না। অটবি দীর্ঘশ্বাস ফেলল, বুকে চাপা তীব্র বেদনার দীর্ঘশ্বাস। ধিমানো কণ্ঠে বলল, তোরা কেউই তো আমার কথা শুনিস না নলি। নলি যেন বুঝলো না, অবুঝ গলায় শুধালো, আমি আবার কোন কথা শুনিনি? সরোজ থেকে দূরে থাকতে বলেছিলাম, শুনেছিস? হাতের বাঁধন ঢিলে হলো। এক কদম সরে দাঁড়ালো নলি, অবাক হলো। তুমি জানতে? অটবি জবাব দিল না, চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আশেপাশে এত রহস্য, উদাসীনতা, মন খারাপ, কোথাও অল্প সুখের রেশটুকু নেই। ছেলেটার পেশা আমার ভালো লাগছে না অটবি, তুই এটা কি করলি? পূর্ব আকাশে সূর্য সবে মাথার উপর উঠতে শুরু করেছে। ঘুম হয়নি রাতে। সারা রাত রেবা বেগমের অজ্ঞাত অভিব্যক্তি জানবার উত্তেজনায় নির্ঘুম ছিল দু চোখ। ফজরের নামাজ শেষেই দৌড় লাগিয়েছে রেবা বেগমের ঘরে, কিন্তু তিনি সেখানে ছিলেন না। উঠোনে তার হাড় হামেশা পাতিয়ে রাখা চতুর্ভুজ পাটিতে পানের খিলি নিয়ে বসেছিলেন। অটবি সেখানে গেল নীরবে, মায়ের পাশে গিয়ে বসলো। কিন্তু দুজনের কেউই কারোর সাথে কথা বলছে না, তাকাচ্ছে না। সর্বশেষে অটবি ভীতু কণ্ঠে ডাকলো, আম্মা। সঙ্গে সঙ্গে নিজের অসন্তোষ জানালেন তিনি। ছেলেটার পেশা আমার ভালো লাগছে না অটবি, তুই এটা কি করলি? অটবি সময় নিল, মনে মনে কথা সাজিয়ে তৃষ্তানের পক্ষে কিছু বলতে নেওয়ার আগেই রেবা বেগম সুদীর্ঘ হতাশা নিয়ে বললেন, তোর আব্বার সাথে আমার যখন বিয়ে হয়েছিল আমি তখন 16 ক্লাস 8-এ পড়তাম। বিয়ের পর পড়াটা সব গোল্লায় গেছে। তোর আব্বার আমাকে পড়ানোর অনেক ইচ্ছা থাকলেও টাকা ছিল না। আমি মানুষের বাসায় টুকটাক কাজ করতাম, আর তোর আব্বা ট্রাক চালাতো। সয় সম্পত্তি বলতে এই বাড়ি ছিল বলে সহায়। যখন তুই আমাদের কোল ঝুলে আসলি তখন তোর আব্বা মনে মনে প্রার্থনা করেছিল তোকে যেমন পারো পড়াবে। আমরা যেমন মূর্খ দেখে কষ্ট করছি তোকে তেমন কষ্ট করতে দেবে না। পড়াইয়েছে, ভাবছিলাম তোর একটা সুন্দর ভবিষ্যৎ হবে, উচ্চ বংশে তোর বিয়ে দেব। কিন্তু তোর কপাল সেই আমাদের কাছে এসেই ঠেকেছে। বিয়েটাও এমনভাবে ভেঙে গেল। বুকের চাপা দীর্ঘশ্বাসটা আর এক দফা বেরিয়ে এলো। রোধ হয়ে আসা কণ্ঠস্বরে আর একটু শক্তি সামর্থ্য নিয়ে বললেন,
আমি কাল সারা রাত অনেক ভেবেছি, বোঝার চেষ্টা করেছি। তৃষ্টান ছেলেটার আচার ভালো, কথায় মানুষকে ভোলাতে পারে ভালো। তুই কেন ছেলেটাকে বিয়ে করেছিস আস্তে আস্তে বুঝতে শুরু করেছি, কিন্তু আমাকে না বলে নিজে নিজে বিয়ে করে ফেলাটা আমাকে কষ্ট দিয়েছে। ছেলেটা বেকার, জঙ্গলের একটা ভুতুড়ে বাড়িতে থাকে, বন প্রতিবন্ধী, সারাটা দিন শুধু রহিমদের সাথে ঘুরে বেড়ায়। পাশের বাসার রাহেলা থেকে শুনেছি ওদের সাথে মিলে চুরি ডাকাতিও করে নাকি। কি খায়, কিভাবে চলে, কেউ কিচ্ছু জানে না। এমন ছেলের সাথে আমি তোকে কিভাবে মেনে নিই অটবি, তুই বল। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।